সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের জন্য টিউটর হাউস বিডি এর নতুন সংযোজন বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর উপর ভিডিও টিউটোরিয়াল। তোমাদের মধ্য থেকে আসা বেশ কিছু রিকোয়েস্ট অনুসারে নবম ও দশম শ্রেণীর জন্য পদার্থবিজ্ঞানের একটি ভিডিও ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসটি পরিচালনা করবেন জনপ্রিয় মেন্টর ইঞ্জিনিয়ার রাসেল স্যার। ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে উপভোগ করবে। ধন্যবাদ। ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তার আগে বলে নিচ্ছি, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওটি সবার আগে তুমি পেয়ে যাও। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান নবম ও দশম শ্রেণীর জন্য। আর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখানে হচ্ছে তোমাদের বোর্ড বইটি দেখানো হয়েছে, তো আমরা বোর্ড বই থেকে আলোচনা না করে সরাসরি আমাদের টিউটর হাউস বিডি এর একটি লেকচার শিট রয়েছে, আমরা সেই শিট থেকে আলোচনা শুরু করছি। তো এই দেখো আমাদের লেকচার শিট। তো আমাদের যে দ্বিতীয় অধ্যায়টি অর্থাৎ গতি অধ্যায়ে যে টপিকগুলো নিয়ে মূলত আলোচনা করা হয়েছে আমরা সেটাই টাচ করার চেষ্টা করব। মনোযোগ সহকারে অবশ্যই ক্লাসটি দেখবে, ভিডিও কোনোভাবে না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, তাহলে আশা করি গতি অধ্যায় থেকে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমরা এই অধ্যায়ের টোটাল দুইটি ভিডিও তৈরি করব। একটি হচ্ছে আমাদের থিওরি অংশটুকু, আরেকটি অংশ থাকবে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম অর্থাৎ গাণিতিক সমস্যাবলী নিয়ে। তো পরবর্তী ভিডিওটি দেখতে হলে অবশ্যই এই ভিডিওটি ভালো করে দেখবে আর শেয়ার করে দিবে যাতে তোমার বন্ধুরা দেখতে পায়। তো দেখো, গতি অধ্যায়ে প্রথম যেই টপিকটি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে স্থিতি বা রেস্ট। তো স্থিতিটা কি অনেকে আমরা হয়তো জানি, সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না তখনই ওই বস্তুকে স্থিতিশীল বা স্থির বলে। দ্যাট মিন্স আমরা এটাকে আরেকটু সুন্দরভাবে বলতে পারি যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে কোনো বস্তুর যদি অবস্থানের পরিবর্তন না ঘটে তখনই তাকে আমরা স্থির বলবো। যেমন একটি বল আমরা একটা জায়গায় রেখে দিচ্ছি, আমরা যদি সময়ের সাথে সাথে সেটিকে পরিবর্তন না করি তাহলে বলটা ওই জায়গায় সবসময় থেকে থাকবে, এটাকে আমরা স্থির বলবো। আর গতি ঠিক তার বিপরীত, যখন বাহ্যিক কোনো বল প্রয়োগ করব তখন অবশ্যই এই বস্তুটি সময়ের পরিবর্তনের ফলে তার অবস্থানেরও পরিবর্তন করবে। দেখো এখানে কত সুন্দরভাবে বলে দিয়েছে, সময়ের পরিবর্তনের সাথে পার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে গতিশীল বলা হয়। মনে হয় বুঝে গিয়েছি সবাই স্থিতি এবং গতি কী। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানানোর চেষ্টা করবে, আমরা তোমাকে আর একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। তো দেখো, বিভিন্ন প্রকার গতি নিয়ে তোমাদের পাঠ্য বই আলোচনা করা হয়েছে। তার মধ্যে প্রথম রয়েছে রৈখিক গতি। রৈখিক গতি কোনটি? কোনো বস্তু যদি একটি সরলরেখা বরাবর গতিশীল হয়, অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটি সরলরেখার উপর সীমাবদ্ধ থাকে তাহলে তার গতিকে রৈখিক গতি বলে। যেমন একটি সোজা সড়কে কোনো গাড়ির গতির হচ্ছে রৈখিক গতি। এখানে আমি একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি, তোমরা একটু দেখে নাও। যদি রাস্তাটা সরল রেখা বরাবর হয়, সোজা হয়, তাহলে যে গতিটি ওই গাড়িটি অর্জন করবে সেটি হচ্ছে রৈখিক গতি। তারপরের যেটা আছে সেটা হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিটা কেমন? দেখো, যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থেকে বস্তু কণাগুলো দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘুরে তখন সে বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। যেমন বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাঁটার গতি। দেখো, আমি তোমাদেরকে একটা চিত্রের মাধ্যমে দেখিয়েছি যে একটা বৃত্তাকার পথে যখন কোনো বস্তু ঘুরতে থাকে, যেমন তুমি দেখো তোমাদের বাসা বাড়িতে যে ফ্যান রয়েছে, বৈদ্যুতিক ফ্যান, এই ফ্যানটা একটা নির্দিষ্ট জায়গায় কেন্দ্র করে কিন্তু একই জায়গায় বারবার ঘুরতেছে। সো এটা হচ্ছে ঘূর্ণন গতি। অথবা তোমাদের যে দেয়াল ঘড়িগুলো আছে, দেখবা ঘড়ি কাঁটাগুলো নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু সে রাউন্ড ঘুরছে। সো এখানে আমরা এটাকে ঘূর্ণন গতি বলবো। তারপরে দেখো, চলন গতি নিয়ে বলা হয়েছে, কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ওই গতিকে চলন গতি বলা হয়। যেমন একখানা বইকে ঘুরতে না দিয়ে ঠেলে টেবিলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে গেলে এই গতি হচ্ছে চলন গতি। তার মানে একটা বই যতগুলো পৃষ্ঠা আছে প্রত্যেকটা পৃষ্ঠা সমান তালে সমতলে যাবে, এজন্য এটাকে বলা হবে চলন গতি। দেখো এখানে আমি একটা উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, কতগুলো বিমান একটা নির্দিষ্ট রেশিও অনুযায়ী সামনে যাচ্ছে, এটা আমরা চলন গতি বলতে পারি।
আর পাশেই আরেকটা চিত্র দেখো, এখানে নির্দিষ্ট রেশিও অনুযায়ী যাচ্ছে না, মানে সমান্তরালে যাচ্ছে না, এক একটা এক এক দিকে যাচ্ছে। সুতরাং আমরা এটাকে চলন গতি বলতে পারবো না। আমি আশা করি চলন গতি নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। তারপরে যেটা আছে দেখো, পর্যাবৃত্ত গতি। কোনো গতিশীল বস্তুকণা যদি এমন হয় এটি তার গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। এই যে এখানে আমি একটা চিত্রের মাধ্যমে দেখাইছি, দেখো এটা বৃত্তাকারও হতে পারে, এটা উপবৃত্তাকার হতে পারে, অথবা সরলরৈখিকও হতে পারে। যেমন ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারদিকে পৃথিবীর গতি, বাষ্প বা পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি, সবগুলোকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি। আর পর্যাবৃত্ত গতির সাথে রিলেটেড একটি আলোচনা, সেটা হয়েছে পর্যায়কাল। পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ কোনো কণা যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করে সেই সময়কে পর্যায়কাল বলে। এটা হচ্ছে, আমি যদি উদাহরণ দেই যে ঘড়িতে 9টা বাজে, ঠিক 9টা বাজলে ঘড়ির কাঁটাটা 9-এর দিকে থাকবে, আবার ঘুরে এসে যদি 9-এর কাছে আসে, এই 9-এর কাছে আসা পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে আমরা বলবো হচ্ছে পর্যায়কাল। আমি আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবে, আমরা চেষ্টা করব তোমাদেরকে পরবর্তী ভিডিওতে বোঝানোর জন্য। আর আরেকটি কথা বলে নিচ্ছি, তোমরা হয়তো বলবা যে স্যার ফিজিক্যালি দেখালে ভালো হতো। অ্যাকচুয়ালি একটু টেকনিক্যাল প্রবলেম থাকার কারণে আমরা বোর্ডের মাধ্যমে তোমাদেরকে উপস্থাপন করতে পারছি না, স্ক্রিনের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারপরে চেষ্টা করব যত শীঘ্রই সম্ভব তোমাদেরকে বোর্ডের মাধ্যমে বোঝানোর জন্য। তারপরে যে গতিটি আছে সেটি হচ্ছে স্পন্দন গতি। পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময়ে কোনো নির্দিষ্ট দিকে বা বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে, তবে তার গতিকে স্পন্দন গতি বলে। আমরা সবাই সরল দোলক চিনি না সবাই? যারা চিনো অবশ্যই কমেন্টসে জানাবে যে তোমরা সরল দোলক চিনো কিনা। এই সরল দোলকটা যখন শূন্য একটা মাধ্যম থেকে আমরা নিচে ঝুলে দেই, তখন বস্তুটিকে এক পাশে টেনে ছেড়ে দিলে সে কিছুক্ষণ সময় পর পর আবার আগের জায়গায় ফিরে আসবে। অথবা আরেকটু ক্লিয়ার করে যদি বলি, তোমরা অবশ্যই দোলনাতে দোল খেয়েছো, তাই না? এই দোলনাতে দোল খেয়েছো, দোলনাতে দেখবা যখন পিছন দিক থেকে টেনে তোমাকে ছেড়ে দেওয়া হয়, তুমি একবার সামনে মুভ করবে, আবার পিছন দিকে চলে যাবে। এভাবে কিন্তু আস্তে করে তোমার গতিটা কমতে থাকবে। তো এখানে একটু খেয়াল করে দেখো, পিছন দিক থেকে তোমাকে যেখানে ছাড়া হয়েছে, তুমি সামনে আসার পর কিন্তু আবার ওই সেই পিছনে যাচ্ছ। দ্যাট মিনস যে দিক থেকে তুমি এসেছো ঠিক ওই দিকের বিপরীতে তুমি আবার চলে গিয়েছো। এই ধরনের যে গতিটা হবে, এই গতিটাকে আমরা বলবো হচ্ছে স্পন্দন গতি। এম আই ক্লিয়ার? এটা হচ্ছে স্পন্দন গতি। তারপরে দেখো স্কেলার বা অদিক রাশি। আচ্ছা, এটা আলোচনা করার আগে আমি আর ছোট একটা কথা আলোচনা করে নিচ্ছি। আমরা মহাবিশ্বে যত কিছু পরিমাপ করতে পারবো সেটাকে আমরা বলবো রাশি। বুঝতে পেরেছি সবাই? আমরা মহাবিশ্বে যত কিছু পরিমাপ করতে পারি সেটাই হচ্ছে রাশি। এই রাশিটা মূলত দুই প্রকারের হয়। রাশি মূলত কত প্রকারের হয়? দুই প্রকারের হয়। একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশিটা কোনটা? যেই রাশি শুধুমাত্র মানের উপর নির্ভর করে, এটাকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের উপর নির্ভর করে, সেটাকে আমরা বলবো স্কেলার রাশি। আর যেটা মান এবং দিক দুইটা জিনিসের উপর নির্ভর করে, তাকে আমরা বলবো ভেক্টর রাশি। এজন্য দেখো, স্কেলার রাশিকে আমরা বলবো অদিক রাশি, আর ভেক্টর রাশিকে আমরা বলবো দিক রাশি। কারণ স্কেলার রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের কোনো প্রয়োজন হয় না। এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছে: দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, শক্তি, সময়, আয়তন, তাপমাত্রা। এগুলো হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি দেখো, সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, তড়িৎ তীব্রতা ও চুম্বক তীব্রতাই। তো এই দুইটা হচ্ছে মূলত রাশির ভেদাভেদ বা প্রকারভেদ, যে স্কেলার রাশি একটা, আর হচ্ছে ভেক্টর রাশি। তারপরে এখানে দেখো কয়েকটি রাশির মধ্যে তুলনামূলক পার্থক্য বলা হয়েছে, যেখানে দূরত্ব এবং সরণ দুইটা কিন্তু একই জিনিস। দূরত্ব এবং সরণ একই জিনিস, একটা স্কেলার, একটা হচ্ছে ভেক্টর, শুধু এটাই পার্থক্য। আমি যদি আর একটু ক্লিয়ার করি এই জায়গাটা দেখো, মনে করো তোমার বাসা থেকে তোমার যে শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে সেটি 5 কিলোমিটার দূরে। আমি যদি বলি তোমার বাসা থেকে তোমার শিক্ষা প্রতিষ্ঠান 5 কিলোমিটার দূরে, তাহলে শুধুমাত্র আমরা এটাই বুঝবো যে 5 কিলোমিটার দূরে।
এটাকে আমরা দূরত্ব বলতে পারি। আর যদি এমনটা বলি যে তোমার বাসা থেকে তোমার স্কুল 5 কিলোমিটার পূর্ব দিকে, তাহলে এখানে দেখো তো মানের সাথে আমি দিকটা বলেছি পূর্ব দিক, সো এটা হচ্ছে ভেক্টর রাশি। এখানে আমরা সরণ বলবো। দেখো এখানে দূরত্ব এবং সরণ নিয়ে কী বলছে, যে কোনো দিকে একটি বস্তু যে পথ অতিক্রম করে তাকে বস্তুটির দূরত্ব বলে। যে কোনো দিক, কোনো নির্দিষ্ট করা নাই, বোঝা গেছে? আর এটার একক হচ্ছে মিটার আর মাত্রা হচ্ছে এল। আর সরণটা কি দেখো, একটি নির্দিষ্ট দিকে, একটা নির্দিষ্ট দিক, যেমন পূর্ব দিক বলে দিয়েছি আমি, এর নির্দিষ্ট দিক যদি বলা হয় তখন সেটাকে আমরা বলবো সরণ। সরণের মাত্রা দৈর্ঘ্যের মতোই এল, আর একক দৈর্ঘ্যতে দূরত্বতে যেমন এম, সরণেও এম, একই জিনিস, শুধুমাত্র পার্থক্য হচ্ছে একটা যে কোনো দিক আর একটা নির্দিষ্ট দিক। দ্যাট মিনস স্কেলার একটা, আরটা হচ্ছে ভেক্টর রাশি। এখানে দেখো দ্রুতি এবং গড় দ্রুতি নিয়ে বলা হয়েছে। দ্রুতিটা কি দেখো, কোনো একটি গতিশীল বস্তু সরল বা বক্রপথে স্থান পরিবর্তনের হারকে দ্রুতি বলে। মানে সে যেভাবে যাক না কেন, সরলভাবে যাক অথবা আঁকাবাঁকা হয়ে যাক, যেভাবে যাক না কেন, তার অবস্থান যখন পরিবর্তন হবে, সে আগে যেখানে ছিল সেখান থেকে সে নতুন একটা জায়গায় এসেছে, এ ধরনের পরিবর্তন যদি হয় তাহলে আমরা সেটাকে কি বলবো, দ্রুতি বলবো। এটা প্রতি সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বই হচ্ছে দ্রুতি। এখানে শর্টকাটে বলে দিয়েছে যে প্রতি সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বই হচ্ছে দ্রুতি। দ্রুতিকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এভাবে করতে পারি, দ্রুতিকে যদি ভি দ্বারা প্রকাশ করা হয় তাহলে দূরত্ব বাই সময়, কতটুকু দূরত্ব সে গেল, কত সময় ধরে সে গেল। এখানে দূরত্বকে ডি দ্বারা বোঝানো হয়েছে, সময়টাকে টি দ্বারা বোঝানো হয়েছে। আমি 5 সেকেন্ডে 20 মিটার গিয়েছি, সুতরাং 20 মিটার হচ্ছে দূরত্ব, আর আমার যাইতে সময় লাগছে কত, 5 সেকেন্ড। সো 20 মিটার যাচ্ছি 5 সেকেন্ডে, এখানে 20 ভাগ 5, এটাই হচ্ছে দ্রুতি। আমরা ইনশাল্লাহ দ্বিতীয় অংশে ম্যাথমেটিক্যাল টার্মটা দেখব, তখন এই বিষয়টিগুলো নিয়ে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তারপর দেখো গড় দ্রুতি। কোনো বস্তুর গতিকালে যদি কখনো দ্রুতির মানের কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ বস্তুটি শুধু সর্বদা সমান সময়ে সমান দ্রুতি অতিক্রম করে, তাহলে ওই বস্তুর দ্রুতিকে সুষম দ্রুতি বলে। যতটুকুই যাবে প্রতি সেকেন্ডে তার দ্রুতির পরিমাণটা থাকবে সেম, একই, এটা হচ্ছে সুষম দ্রুতি। আর যেটা বিভিন্ন সময়ের সাথে 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 তার পরিবর্তন হয়, দূরত্ব অতিক্রম না করে, কখনো 1 সেকেন্ডে গেছে 3 মিটার, কখনো 1 সেকেন্ডে গেছে 5 মিটার, আবার কখনো 2 সেকেন্ডে গেছে 5 মিটার, এই ধরনের সময়ের পরিবর্তন এবং দূরত্বের পরিবর্তন যখন হয় তখন সেটাকে আমরা বলবো অসম দ্রুতি, এটা সমান না। আর এই অসম দ্রুতিটাকে যখন আমরা সমানভাবে বের করার চেষ্টা করব তখনই সেটাকে আমরা বলবো হচ্ছে গড় দ্রুতি। যেমন গড় দ্রুতি বের করতে গেলে আমরা মোট দূরত্ব কতটুকু গিয়েছে, কত সময় ধরে গিয়েছে, এটা যখন বের করব তখনই আমরা গড় দ্রুতি পেয়ে যাব। বেগ, বেগ হচ্ছে ভেলোসিটি, অর্থাৎ সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। একটি নির্দিষ্ট দিকে যদি কোনো একটা বস্তু সরে যায়, কোনো একটা বস্তু স্থান পরিবর্তন করে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে বেগ। অর্থাৎ বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে পথ অতিক্রম করে তাকে আমরা বলবো বেগ। আর যেহেতু একটা নির্দিষ্ট দিক বলেছে, আমরা একটু আগে আলোচনা করেছি যে যেখানে দিক বলবে সেটাই হচ্ছে ভেক্টর রাশি। সো এই বেগ এটাও একটা ভেক্টর রাশি, এটার মাত্রা হচ্ছে L/T। আমরা এটা পড়বো হচ্ছে L/T। অনেকে LT ইনভার্সও পড়ে থাকো, কোনো সমস্যা নেই, তুমি LT ইনভার্সও পড়তে পারবা, L/Tও পড়তে পারবা, এখানে কোনো প্রবলেম নেই। আর ব্যাগের একক আর দ্রুতির একক দুইটা একই রকম, যেহেতু আমরা বলেছি দ্রুতি এবং ব্যাগ দুইটা একই জিনিস, শুধু পার্থক্যটা হচ্ছে দ্রুতির নির্দিষ্ট কোনো দিক নেই, দ্যাট মিনস সেটা স্কেলার, আর ব্যাগের নির্দিষ্ট একটা দিক রয়েছে, এটা হচ্ছে ভেক্টর রাশি। তো এখানে এটাই আলোচনা করা। তারপর আসো ত্বরণ। ত্বরণ হচ্ছে সময়ের পরিপ্রেক্ষিতে কোনো বস্তুর একটি বস্তুর ব্যাগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে। এটাকে আমরা আর সহজে বলতে পারি যে সময়ের সাথে সাথে কোনো বস্তুর ব্যাগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলা হয়। অর্থাৎ ব্যাগ যদি বাড়তে থাকে তখনই সেটাকে আমরা বলবো ত্বরণ। ঠিক তার উল্টা যদি সময়ের সাথে সাথে ব্যাগটা কমতে থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মন্দন। আমরা কি ক্লিয়ার? যদি ব্যাগ বাড়ে তাহলে হবে ত্বরণ, আর ব্যাগ কমতে থাকলে সেটা হবে মন্দন। যেমন গাড়ি যখন স্টার্ট করার পর সময়ের সাথে সাথে কিন্তু তার ব্যাগটা বাড়তে থাকে, তখন আমরা সেটাকে ত্বরণ বলবো। আর যখন সে গাড়িটা থামার আগে যখন ব্রেকটা চাপা হয় তখন সময়ের সাথে সাথে কিন্তু গাড়ির ব্যাগটা কমতে থাকে,
এক্ষেত্রে আমরা এটাকে বলবো মন্দন। আমি আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন দেখো ব্যাগ এবং ত্বরণের মধ্যে পার্থক্য, এখানে সুন্দর মতো পার্থক্যটা দেওয়া আছে, তোমরা দেখে নাও। আমি 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের জন্য ভিডিওটা এখানে পজ করছি, তোমরা দেখে নাও। ইচ্ছে করলে তোমরা এখানে থেমে থেমে নোটও করে নিতে পারো। আর এখানে দূরত্ব এবং সময়ের লেখো, এখানে দেখাইছে দেখো, একটা পাশে যদি আমরা দূরত্ব ধরি আর একটা পাশকে যদি আমরা সময় ধরি, তাহলে সময়ের সাথে সাথে কিন্তু বস্তু দূরত্ব পরিবর্তন হচ্ছে। আর এই যে ওপি যে রেখাটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে মূলত বেগ। তারপর দেখো অভিকর্ষ। অভিকর্ষ হচ্ছে কি, দেখো এই মহাবিশ্বে পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর আকর্ষণই হচ্ছে অভিকর্ষ। মনে করো মহাবিশ্বের মধ্যে পৃথিবীর সাথে একটা বস্তু ফিক্সড, সেটা পৃথিবী থাকবেই। পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তু, সেটা হতে পারে মহাবিশ্বের অন্য কোনো বস্তু অথবা পৃথিবীর মধ্যে থাকে কোনো বস্তু, যেটাই হোক না কেন, একটা যদি ফিক্সড পৃথিবী থাকে আর একটা যদি অন্য কোনো বস্তু থাকে, তাহলে এখানে যে আকর্ষণ বলটা কাজ করে সেই আকর্ষণটাকে আমরা বলবো হচ্ছে অভিকর্ষ। আমার মনে হয় সবাই বুঝে গিয়েছো। আমি আবার রিপিট করছি, একটা বস্তু পৃথিবী থাকবেই, পৃথিবীর সাথে মহাবিশ্বের কোনো বস্তু হোক অথবা পৃথিবীর অভ্যন্তরীণ কোনো বস্তু হোক, যখন আকর্ষণ করবে তখন যে আকর্ষণ বলটা কাজ করবে সেটা হচ্ছে অভিকর্ষ। আর মহাকর্ষীয় ধ্রুবকটা কি, দেখো প্রত্যেকটি একক ভরের দুইটি বস্তুকণাকে একক দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তার সংখ্যা মানকে মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। মনে করো আমি যদি এই আকর্ষণ বল তো থাকবেই, সব সময়ের জন্য আছে। এই আকর্ষণ বলটা যদি আমি এমনভাবে ধরি যে বস্তুগুলোর ওজন হবে 1 কেজি এবং তাদের দূরত্বটা হবে 1 মিটার, তাহলে তারা পরস্পর একজন আরেকজনকে যেই বলে আকর্ষণ করবে এই আকর্ষণ মানটা সবসময় একই থাকবে, ফিক্সড থাকবে। এই জন্য এটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। আর এটাকে বড় অক্ষরে জি দ্বারা প্রকাশ করা হয়। এটার একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার বাই কিলোগ্রাম স্কোয়ার এবং মাত্রা হচ্ছে L কিউব বাই মিটার বাই টি স্কোয়ার। এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের একক এবং মাত্রা। আর অভিকর্ষ ত্বরণ কোনটা? অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ব্যাগ, মনে করো তুমি উপর থেকে কোনো একটা বস্তু ফেলে দিয়েছো, এখন পৃথিবী কিন্তু তার নিজের দিকে টানে। তোমাদের কি মনে আছে নিউটনের সে আপেলের কথা? নিউটন আপেল গাছের নিচে বসে আছে, এখন একটা আপেল ওর মাথায় বা ওর সামনে পড়লো, তখন ও ভাবলো যে আপেলটা উপর থেকে কেন নিচে পড়লো, এটা তো ইচ্ছে করলে ডান পাশে বাম পাশে অন্য কোথাও যেতে পারতো, কিন্তু এটা সরাসরি নিচে পড়ার কারণ কি? এই যে এই জিনিসটা নিউটন ভাবলো, যার কারণে ভাবছে এই আপেল পড়ার মূল কারণটা হচ্ছে এই অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, নিউটন সম্পর্কে তোমরা কে কেমন ভাবতেছ অবশ্যই আমাদের ভিডিও কমেন্টসে জানাবা। আর যদি নিউটন না থাকতো আর আপেল যদি ওর মাথায় না পড়তো, তাহলে হয়তো আমরা এই বিজ্ঞান নিয়ে তো পড়া লাগতো না। এটা আমার মতামত। তোমাদের কি মতামত? এই মতামতটা অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিই। তো দেখো এখানে আমরা অভিকর্ষ ত্বরণকে ছোট অক্ষরে জি দ্বারা প্রকাশ করতে পারি। আর এর মাত্রা হচ্ছে L/T স্কোয়ার, একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার বা MS ইনভার্স 2। আমরা যেভাবে ইচ্ছে এভাবে পড়তে পারি। আর অভিকর্ষ ত্বরণের একটি আদর্শ মান ধরা হয়েছে ম্যাথমেটিক্যাল ইস্যুতে। আমরা যখন অঙ্ক করতে যাব তখন এই মানটা আমাদের ব্যবহার করা লাগতে পারে, তাই এটা সবাই মুখস্থ করে ফেলবে। 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের আদর্শ মান। তারপরে দেখো পরন্ত বস্তু সূত্র। এখানে পরন্ত বস্তু সূত্র বিজ্ঞানী গ্যালিলিও 3টি সূত্র বলেছেন। কোনো বস্তু যদি উপর থেকে পড়ে যায় তাহলে কিভাবে পড়বে বা এ পড়ার উপরে ভিত্তি করে গ্যালিলিও 3টি সূত্র বলেছেন। প্রথম সূত্রটা হচ্ছে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। মানে ওনার প্রথম কথাটা হচ্ছে এমন, আমি যদি 4 তলার একটা ছাদ থেকে এক পাশে 1 কেজি লোহা এবং 1 কেজি পরিমাণ তুলা ছেড়ে দেই, এখানে কোনো প্রকার বাধা দেওয়া হবে না, কোনো প্রকার বল প্রয়োগ করা হবে না, তাহলে এই দুইটা বস্তু সমান সময় মাটিতে পড়বে। যদিও আমরা অনেকে মনে করি স্যার লোহা এবং তুলা যদি আমি 1 কেজি পরিমাণ একবারে ছেড়ে দিই 4 তলার বিল্ডিংয়ের ছাদ থেকে, তাহলে তো তুলা উঠতে থাকবে আর লোহাটা তো পড়ে যাবে, তাহলে কিভাবে হলো? স্যার এখানে খেয়াল রাখতে হবে শূন্যস্থানে কিন্তু বাতাস রয়েছে, আর বাতাস যখন বাধা দিবে তখন হালকা বাতাস থেকে হালকা যে মাধ্যমটা থাকবে বা ঘনত্ব যে বস্তুর কম থাকবে সে বস্তুটা কিন্তু ভাসতে থাকবে, যার কারণে তুলাটা ভাসে। আর লোহাটা কি হয়? পড়ে যায়, কারণ বাতাস থেকে লোহার ঘনত্ব বেশি, এই জন্য লোহাটা পড়ে যায়।
সো আমরা এভাবে কিন্তু এটা গ্যালিলিওর প্রথম সূত্রটা প্রমাণ করতে পারবো না। গ্যালিলিওর প্রথম সূত্র প্রকাশ করতে হলে একদম শূন্য মাধ্যমে কোনো বাতাস থাকবে না, সম্পূর্ণ বিনা বাধায়, কোনো বাধা নাই, ওই অবস্থা যদি লোহা এবং তুলা ছেড়ে দাও তাহলে অবশ্যই 1 কেজি পরিমাণ দুইটা যদি হয় একই সময় পড়বে, এখানে কোনো প্রকার বাধা থাকা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দ্বিতীয় সূত্রটা হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যদি টি বলা হয় আর প্রাপ্ত বেগ যদি ভি ধরি, তাহলে ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ বেগ এবং সময় এই দুইটা একটা আরেকটার সমানুপাতিক, এটা গ্যালিলিও বলেছেন। যে স্থির অবস্থান থেকে যদি বিনা বাধায় দুইটা বস্তুকে ছেড়ে দেয় তাহলে যে সময় তারা পড়বে, যে বেগ নিয়ে পড়বে, বেগ এবং সময় দুইটা হবে একটা আরেকটার সমানুপাতিক। আর 3 নম্বর সূত্র যেটা, সেটা বলেছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ দূরত্বটা হচ্ছে সময়টাকে বর্গ করার পর যে মান আসবে সেই মানের সমানুপাতিক। একটু খেয়াল করো, বেগ হচ্ছে সময়ের সমানুপাতিক আর দূরত্ব হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। মানে সময়টা যদি 5 সেকেন্ড হয় তাহলে 5 5 25, 25-এর সমানুপাতিক হবে হচ্ছে দূরত্ব। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। পাশে একটা লেখচিত্র দেওয়া আছে, এটা তোমরা একটু দেখে নাও। তো এখানে দেখো গতির যে 3টি সমীকরণ রয়েছে, গতির সমীকরণের সাথে কম্পেয়ার করে মূলত পরন্ত বস্তুর গতির সমীকরণটা এখানে দেওয়া হয়েছে। দেখো এখানে কি বলা আছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে তোমরা যদি গতির সমীকরণ ধরো তাহলে শুধুমাত্র জি এর জায়গায় এ বলবা, কারণ আমরা নর্মাল যে ত্বরণটা পড়েছিলাম এই ত্বরণটা ধরছিলাম হচ্ছে এ। আর অভিকর্ষ পরন্ত বস্তু যখন পড়বে তখন অবশ্যই পৃথিবী তাকে টানবে, আর পৃথিবীর এই আকর্ষণ বলের কারণে অভিকর্ষ ত্বরণ আসবে। আর আমরা কিছুক্ষণ আগে বলেছি যে অভিকর্ষ ত্বরণটা জি দ্বারা সূচিত করা হয়, সেজন্য আমরা এখানে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি বলবো। আর যদি নর্মালি আমরা গতির সমীকরণ হিসাবে বলি তাহলে এখানে আসবে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। কারণ সরল রেখার ক্ষেত্রে যে দূরত্ব বা সরণটা হবে সেটাকে এস দ্বারা সূচিত করা হয়, সেজন্য হবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আর এখানে পরন্ত বস্তুর জন্য যার কারণে আমরা জি এবং এইচ ব্যবহার করেছি, যার কারণে এখানে সমীকরণগুলো এভাবে দেখানো হয়েছে। তো তোমরা যারা আমাদের এই শিটগুলো সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবে। এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ করা আছে, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করতে ভুলবা না। তুমি যেমন এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছো ঠিক তেমনই তোমার বন্ধুরা যাতে উপকৃত হয় তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দিবে। আমাদের ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবে, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। তোমাদের যদি কোনো ক্লাস নিয়ে কোনো প্রবলেমে পড়ো অথবা কোনো টপিক সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের এই চাওয়াটুকু পূরণ করার জন্য। আমরা নতুন একটি ভিডিও করে তোমাদেরকে ইনশাআল্লাহ উপভোগ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।